হাই, দিস ইজ মাহিন ফ্রম মাহিনস ট্রাভেলিং ডায়েরি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কিছুদিন আগে ইউরোপ থেকে ঘুরে আসছি। সো আমাদের যে ইউরোপের যে অভিজ্ঞতা এবং যাওয়ার আগে আমরা যে প্ল্যানগুলো করেছি, আমরা সেই জিনিসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ইউরোপ ট্রিপে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছিল একটা প্রপার প্ল্যানিং। এই প্ল্যানিং ছাড়া আপনি যদি আগান, আপনার ট্যুরের যে কস্ট সেটা বাড়বে এবং ট্যুরের যে কয়টা স্পট বা ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো আপনারা যেগুলো দেখবেন সেই জিনিসটা আসলে প্রপারভাবে আপনারা দেখতে পারবেন না। দেখা গেছে যে যদি আপনি 100% প্ল্যান হয়, দেখা গেছে আপনি 50% এক্সিকিউট করতে পারবেন, বাকি 50% আপনার হয়তো বা সম্ভব হবে না। তো যে কারণে ইউরোপ ট্রিপের জন্য একটা প্রপার প্ল্যানিং দরকার। তো সেই যে প্ল্যানিংটা আমি করেছি আপনাদের সাথে, সেই জিনিসটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি আর কি মূলত। তো ইউরোপ ট্রিপের সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হলো আপনি কয়দিন থাকবেন, কয়টা দেশ থাকবেন এবং কোন কোন সিজনে যাবেন। এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এইটার সাথে কস্টিংয়ের একটা ব্যাপার আছে, যে কারণেই আপনার সিজনটা বড় একটা ফ্যাক্টর। এবং আমি যে জিনিসটা করেছি, আমি প্রথমে প্লেনের টিকিট করেছি। তারপরে প্লেনের টিকিটের পরে আমি যেটা করেছি, আমি কিন্তু হোটেল বুকিং দিইনি। আমি কিন্তু এরপরে যেটা করেছি সেটা হলো ইউরো রেল আমি নিয়েছি এবং তারপরে আমি হোটেল বুকিংগুলো দিয়েছি। তো আমি মূলত আজকে এই ভিডিওতে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হলো প্লেনের টিকিট, ইউরো পাস বা ইউরো রেল, তারপরে হোটেল বুকিং, কারেন্সি, তারপরে ই সিম বলেন বা সিম বলেন, যেটাই যে কমিউনিকেশন করার জন্য যে জিনিসটা দরকার, এবং হলো লাগেজ। আর যদি দেখি যে এই ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে, তখন পরের পার্টে বা নেক্সট পার্টে আমি ট্যুরিস্ট অ্যাট্রাকশন নিয়ে মূলত কথাগুলো বলবো আর কি। তো আমি প্রথমে শুরু করতেছি প্লেনের টিকিট। প্লেনের টিকিটটা যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কেটে ফেলা ভালো, কারণ আপনি যত আগে কাটবেন প্লেনের প্রাইসটা ততটা আপনার কম হবে। আর যে কারণে আমরা যেটা করেছি, আমাদের প্রথম যে প্ল্যানটা ছিল সেটা হলো যে আমরা প্রথমে ইউকে নামবো, ইউকে থেকে আমরা সুইজারল্যান্ড দেখে, সুইজারল্যান্ড ছিল আমাদের লাস্ট স্পট, সুইজারল্যান্ড দেখে আমরা ব্যাক করে চলে আসবো টরন্টোতে। কিন্তু যখনই এই প্ল্যানটা করতে গেলাম, তখন দেখি সুইজারল্যান্ড থেকে টরন্টোর প্লেনের টিকিট ফেয়ার অনেক বেশি ছিল, প্রায় 800-র মতো মনে হয় ওয়ান ওয়েতে ছিল। হ্যাঁ, অ্যান্ড আরেকটা জিনিস নোটিস করেছি যে ডিরেক্ট ফ্লাইটগুলো ইউকে ছাড়াও অন্য কান্ট্রিজগুলোতে ডিরেক্ট ফ্লাইট অনেক এক্সপেন্সিভ ছিল ইউকের তুলনায়। আর যদি একটা স্টপেজ দিয়ে যাওয়া হয়, সেগুলো ম্যাক্সিমাম দেখা যায় ইউকে দিয়েই স্টপেজ দিত, ইউকেতেই আরেকটু ট্রানজিট থাকতো। এর জন্য তখন আমাদের প্ল্যানটা আরেকটু মডিফাই করে নিছি আর কি আমরা। তো আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা হয়তো বা ইউরোপে 3 দিন বা 4 দিন, যে কয়দিনই থাকবো, আমরা একসাথে না থেকে আমরা প্রথমে 2 দিন বা 1 দিন, পরে 2 দিন বা 1 দিন, আমরা এরকম করে জিনিসটাকে স্প্লিট করে নিলাম যাতে প্লেনের টিকিটটা কমে পাওয়া যায়। বাট মোদ্দা কথা হলো এটাই যে আপনি যত তাড়াতাড়ি প্লেনের টিকিট কাটবেন আপনার প্রাইস তত কম পড়বে। তারপরে আমরা যে জিনিসটা যেটা করেছি সেটা হলো ইউরো পাস বা ইউরো রেল। তো ইউরো রেলে যদি সবাই বলে, যদি 5% ডিসকাউন্টও যদি পায়, সেটাও অনেক বড় একটা সেভ। তো সেই ক্ষেত্রে আমরা যে ডিসকাউন্টটা পেয়েছি সেটা প্রায় 15%। ওই সময় একটা অফার ছিল, আল্লাহর অশেষ রহমত ছিলেন আর কি। তো যে কারণে আমরা 15% ডিসকাউন্টে আমরা ইউরো পাসটা করেছি। এবং ইউরো পাসটা এইখানে আর একটা ব্যাপার হলো আপনি ইউরো পাস আসলে মূলত কয়দিনের জন্য নেবেন, কয়দিন করবেন, সেই জিনিসটা আপনাকে আগে থেকে ক্যালকুলেশন করতে হবে। এবং এই জিনিসটা ক্যালকুলেশন করতে হবে আপনি বেসিক্যালি কয়টা ট্যুরিস্ট স্পট কাভার করবেন, মূলত সেইটার উপরে বেস করে আপনার ইউরো পাসটা কয়দিন ইউজ করবেন সেই জিনিসটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো তারপরে যেটা আমরা করলাম সেটা হলো আমরা ইউরো পাস নিলাম। ইউরো পাস আমরা প্রায় 5 দিনের জন্য আমরা নিয়েছি। আমরা কিন্তু ইউরো পাস এবং প্লেন আমরা কিন্তু দুইটার কম্বিনেশনে আমরা আমাদের এই ট্রাভেলটা করেছি। হ্যাঁ, তো এরপরে আমরা ইউরো পাসটা নেই। ইউরো পাস নেয়ার পরে তারপরে আমরা হোটেল বুকিংয়ের দিকে মনোযোগী হই আর কি মূলত। এইখানে আমি আর একটা কথা বলে রাখতে চাই, যারা বেসিক্যালি ইউরো স্টারে যারা চড়বেন বা ইউরো স্টারে চড়ে ইউকে থেকে ফ্রান্স যাবেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হলো সিট রিজার্ভেশন। ইউরো স্টারের সিট রিজার্ভেশন করতে হবে। এবং বলে রাখা ভালো যে ইউরো স্টারের সিট কিন্তু আপনি তাৎক্ষণিক বা ইনস্ট্যান্ট পাবেন না।
ইউরো স্টারের জন্য ডেফিনেটলি আপনাকে 1 থেকে 1.5 মাস আগে আপনাকে সিটের রিজার্ভেশন করতে হবে। ইউরো রেলের ব্যাপারে মানে আরও বিস্তারিত মৌসুমি বলবে সামনে এই ভিডিওতে বা এর পরের ভিডিওতে, যেটাই হোক, বাট সে বিস্তারিত এটা বলবে আর কি ইউরো রেলের ব্যাপারে। তো বেস্ট হলো মিনিমাম 1.5 মাস আগে ইউরো রেলের সিটের রিজার্ভেশনটা করে ফেলা। তো এরপরে আমরা ইউরো রেলের পরে যখন আমরা হোটেল বুকিং দেওয়া শুরু করলাম, একটা জিনিস আমরা খেয়াল করে দেখলাম, সেটা হলো ট্রেন স্টেশনগুলো সবই হচ্ছে সিটির মধ্যে এবং এয়ারপোর্টটা হচ্ছিল সিটির বাইরে। ডাউনটাউন বা মেইন কোর সিটিতে আসতে গেলে এয়ারপোর্ট থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে মোটামুটি সব কয়টা কান্ট্রিতেই আমরা যে কয়টা দেখলাম আর কি। তো বাট এই জিনিসটার অ্যানালাইসিসটা আমরা আগেই করে গিয়েছি, যে কারণে আমরা আমাদের ম্যাক্সিমাম হোটেলগুলো আপনারা মানে ডিটেল ভিডিওতে আপনারা দেখবেন, যখন আমি ট্যুরিস্ট অ্যাট্রাকশনের ভিডিওগুলো যখন ছাড়বো ডে বাই ডে, সেখানে দেখবেন যে আমার ম্যাক্সিমাম হোটেলগুলোই হচ্ছে সিটির মধ্যে, মানে ট্রেন স্টেশন থেকে 5 মিনিট 3 মিনিট 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে, বা দেখা গেছে যে স্টেশন থেকে হয়তো বা একটা বাসে 5-7 মিনিট গেলে আরও 5-7 মিনিট হাঁটতে হবে, মানে অল ওভার মানে বাস ট্রেন যেভাবেই যাই, সোজা সাপটা কথা ট্রেন স্টেশন থেকে 10 মিনিটের মধ্যে আমার হোটেলের ডিস্টেন্স যেগুলো ছিল। যে এতে যেটা সুবিধা হয়েছে, আমি অনেক কিছু পায়ে হেঁটে কভার করতে পেরেছি, আমার সময়টা আমি সেভ করেছি। মূলত আমি হোটেলটা আমরা ওইভাবেই খুঁজেছি। তো হোটেলগুলোর ব্যাপারে আমি বলবো যে ট্রেন স্টেশনের আশেপাশে হোটেলগুলো বুকিং দেওয়ার জন্য, এবং হোটেলের ব্যাপারে আমি আরও ডিটেইল বলবো যে আসলে কী ধরনের সুবিধা অসুবিধা আমরা ফেস করছি। বাট যেহেতু এটা একটা প্ল্যান বেসড ভিডিও, ইনফরমেটিভ বেসড ভিডিও, তো যে কারণে আমি আপনাদেরকে আগে ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি। তো আমরা মোটামুটি যে জিনিসটা করেছি সেটা হচ্ছিল, আমরা কানাডা থেকেই হোটেলের টাকাগুলো আমরা দিয়ে দিয়েছি, যাতে ওইখানে যে আমাদের যাতে কোনো ঝামেলা না হয়। এবং মোটামুটি প্রত্যেকটা সিটিতেই আমরা ফুল টাকা পে করার পরে যে জিনিসটা দিতে হয়েছে সেটা হলো সিটির জন্য একটা সার্ভিস চার্জ। ওটাকে তো সার্ভিস চার্জই বলে, তাই না? সিটি ট্যাক্স। সিটি ট্যাক্স, রাইট। সব কান্ট্রিজে সিটি ট্যাক্স নেই, বাট মেইনলি ইটালিতে সিটি ট্যাক্স, ইটালিতে ছিল, প্যারিসে ছিল, না সবকটাতেই ছিল, মূলত সুইজারল্যান্ডেও ছিল। সুইজারল্যান্ডেও আমরা সিটি ট্যাক্স দিয়েছি। তো তারপরে এখান থেকে টাকা পে করে জাস্ট শুধু সিটি ট্যাক্সগুলো আমরা ওখানে যেয়ে দিয়েছি। এবং আমরা চেষ্টা করেছি, যেহেতু আমাদের 4টা কান্ট্রি আমরা কভার করবো এবং আমাদের সময়ও কম, আমরা চেষ্টা করেছি একই হোটেলে একটু বেশি দিন থাকার জন্য, যাতে আমাদের লাগেজের টানাটানিটা যেন কম হয়, কষ্টটা যেন একটু কম হয়। তো তারপরে যে ব্যাপারটা সেটা হলো কারেন্সি। আমি যাওয়ার বেশ কিছুদিন আগেই, খুব বেশি দিন আগে না, বেশ কিছুদিন আগেই আমি কানাডা থেকে আমি মূলত কারেন্সিগুলো কিনে নিয়ে গিয়েছি। আমি 4টা দেশের জন্য 3টা কারেন্সি নিয়েছি, সুইস ফ্র্যাঙ্ক, পাউন্ড এবং ইউরো। ইউরো আমি ইউজ করেছি ফ্রান্স এবং ইটালিতে, আর সুইস ফ্র্যাঙ্ক তো সুইজারল্যান্ডে, পাউন্ড হলো লন্ডনে। তো আমি যে জিনিসটা করেছি, আমি এইখানে আমার ব্যাংক থেকে আমি ইউরোটা কিনেছি, আর আমাকে সুইস ফ্র্যাঙ্কটা এরা ক্যারি করে না, অর্ডার দিতে হয়। তো আমি ব্যাংক অর্ডার দিয়েছি, আমাকে সম্ভবত মনে হয় 1 সপ্তাহের মতো সময় লেগেছে কারেন্সিটা। এবং আমি এমনভাবে প্ল্যানটা করেছি যে আমার সম্পূর্ণ কারেন্সিটা যেন ইউজ না হয়, আমি যেন কিছুটা টাকা যেন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে পে করতে পারি। কারণ আমি চাচ্ছিলাম না যে টাকাটা আমি এখান থেকে কারেন্সি করে নিয়ে যাব, সেই টাকাটা আবার আমি এখানে ফেরত দেই বা চেঞ্জ করি। তো যে কারণে আমি যে জিনিসটা চিন্তা করেছি যে আমি ফুল টাকাটা খরচ করব এবং কিছু টাকা আমাকে ক্রেডিট কার্ড দিয়ে যেন পে করতে হয়। তো আমি যেভাবে প্ল্যান করেছি, আমি মোটামুটি ঠিক সেইভাবেই জিনিসটা এক্সিকিউট করেছি। আমি সম্পূর্ণ টাকাটাই খরচ করে এসেছি এবং বাদবাকি টাকাটা আমি আমার ক্রেডিট কার্ড দিয়ে আমি পে করে আসছি। তারপরে যে জিনিসটা যেটা দেখলাম, আমি যাওয়ার বেশ কয়েকদিন আগে আমরা যখন সিম কিনতে গেলাম, তখন দেখলাম আমাদের সিম দরকার। তো আমরা সিম আমরা বেশ কয়েকটা নিয়েই চিন্তা ভাবনা করছিলাম, অনেক বেটার অ্যাকচুয়ালি, রাইট। সেই হিসেবে আমরা সিমের বিভিন্ন সিমগুলো দেখছিলাম, সিমের অপশনগুলো। কিন্তু দুটো জিনিস, যে সিমের স্পেসিফিক মোবাইল ভার্সনস লাগে, যেটা অ্যান্ড্রয়েড অথবা অ্যাপল দু ধরনের মোবাইলেই আছে, কিন্তু স্পেসিফিক ইয়ারের পর থেকে মেনলি স্পেশালি নিউ যেসব মোবাইলগুলো সেই সব মোবাইলে কোনো প্রবলেম নেই। কিন্তু
তো যদি একটু পুরনো মোবাইল হয় তখন ইসিমে একটু প্রবলেম থাকতে পারে, বাট দেন স্টিল ইসিমের যে কয়টা ওয়েবসাইট আমরা দেখেছি সবগুলোই খুবই সেফ ছিল, অ্যান্ড ওদের পুরো ট্রানজ্যাকশন অথবা ওদের পলিসিসগুলো খুবই ভালো ছিল। সো যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি রিটার্ন করতে চান, ওদের রিটার্ন পলিসি খুবই ভালো, সাথে সাথে ওরা ফুল মানি ইনস্টলেশন করতে যদি কোনো প্রবলেম হয়, কারণ আমরা প্রথমে কিন্তু ইসিম নিয়েছিলাম কানাডাতে থাকতেই, তো তারপরে যেটা হয়েছে আমরা ইনস্টল করতে পারছিলাম না, কারণ হচ্ছে হলো ইউএসএ এবং কানাডার অ্যান্ড্রয়েড ফোনগুলোতে সম্ভবত এই অপশনটা আমরা দেখিনি। তো আমরা যখনই এটা নিয়ে যখন ঘাটাঘাটি আমাদের মোবাইলটাতে পার্টিকুলারলি আই থিঙ্ক, তো হয়তো আমাদের যেহেতু মানে খুব আপডেট মডেল না আমাদের, হয়তো বা যে কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমরা যে জিনিসটা করেছি, আমরা ওদের কাছে রিফান্ড চেয়েছি, ওরা আমাদেরকে রিফান্ড করে দিয়েছে। তারপরে আমি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে হলো, আমি ইউকেতে যেয়ে আমি তখন ইউকে এয়ারপোর্টও না, আমি একটা কনভেনিয়েন্ট দোকান থেকে আমি তখন মানে সিম নেই, ডাইরেক্ট কোনো সিম না, সিম নেই, নাম্বার সহ এবং ডাটা সহ। সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা দেখলাম সেই জিনিসটা আমার অনেক চিপার পড়েছে। আমি মাত্র $10 দিয়ে আমি হচ্ছিল প্ল্যান এবং নাম্বার পেয়েছি, সরি $10 না, 15 ইউরো দিয়ে আমি নাম্বার এবং ডাটা পেয়েছি উইথ রোমিং। কারণ আমার তো শুধু ইউকে না, আমাকে আরও 4-5টা কান্ট্রিতে যেতে হবে, যে কারণে আমি ডাটা এবং রোমিং প্লাস নাম্বার 3টা জিনিসই আমি একসাথে পেয়েছি 15 ইউরোতে, এবং যেটা দিয়ে আমি মোটামুটি 4টা দেশেই আমি ফোন কল করতে পেরেছি। কারণ আমার এই জিনিসটা, আমি নাম্বারটা নিয়েছি এই কারণে, আমার যদি হোটেলের সাথে যদি কমিউনিকেট করতে হয়, কথা বলতে হয়, কারণ আমার যেহেতু এত বড় একটা ট্রাভেল প্ল্যান, এটা বিশাল একটা কর্মযোগ্য মূলত আসলে, যেটা আমাদের অ্যাকচুয়ালি করতে হয়েছে। হ্যাঁ, তো যে কারণেই আমি নাম্বারটা আগেই নিয়েছি, কারণ আমার এই জিনিসগুলো আগে থেকেই প্ল্যান করা, কারণ প্রবাবল কি সিচুয়েশন হতে পারে। কারণ আমি যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, সো যে কোনো সময় যে কোনো সিচুয়েশনই মূলত হতে পারে। তো সব ধরনের প্রিকশন আসলে আমি নিয়েছিলাম মূলত, যে কারণেই আমি নাম্বারটা নিয়েছি। তো নাম্বারটা নিয়ে আমার এই নাম্বারটা আসলে আমার কাজে লেগেছে, কারণ আমাকে ফোন করতে হয়েছে। তো আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন। তারপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছিল লাগেজ। তো লাগেজ তো আপনাকে ডেফিনেটলি নিতে হবে, কিন্তু যত সম্ভব কম লাগেজ নেওয়া ভালো, খুবই লাইট লাগেজ নেওয়া ভালো। কারণ হচ্ছে হলো, যেহেতু আপনি এতগুলো দেশ ভ্রমণ করবেন, সেই ক্ষেত্রে আপনার লাগেজ যত কম হবে তত আপনার কষ্টটা কমে যাবে, ট্রাভেলিং এ আপনি যাতে কমফোর্টেবল থাকেন। হ্যাঁ, আপনার সময়টাও বাঁচবে, কারণ হচ্ছে হলো আপনার লাগেজ জামা কাপড় গুছানোর কোনো ঝামেলা নেই। তো এইটা আর একটা বড় জিনিস, আপনি এই টাইমটা আপনি অন্যদিকে স্পেন্ড করতে পারবেন, আপনি এই টাইমটা একটু রেস্ট পাবেন মূলত। এটা একটা রিজন। আরেকটা কারণ হচ্ছে প্রত্যেকটা এয়ার টিকেটে, স্পেশালি যদি ডোমেস্টিক এয়ারলাইন্স হয়, ডোমেস্টিক কোনো এয়ারলাইন্স যদি আপনার সিলেক্ট করতে হয়, তখন প্রত্যেকটা ডোমেস্টিকে আলাদা করে লাগেজ কিনতে হয়। সো সেটা ক্যারি অন হতে পারে, চেক ইন হতে পারে, তখন ওই জায়গাতে আপনি সেভ করতে পারবেন আপনার যত লাগেজ আপনি কম নিচ্ছেন। অ্যান্ড অবশ্যই ট্রাভেলিংয়ের জন্য আপনি যত লাইট ওয়েট থাকবেন তত আপনার ট্রাভেলিং ইজি হবে। সো এই দুটো কারণ। হ্যাঁ, তো এইটা ছিল মূলত আমার প্ল্যানিংয়ের কম্পোনেন্ট। মূলত আমি যে জিনিসগুলো নিয়ে প্ল্যান করেছি সেই জিনিসের কম্পোনেন্ট ছিল আমার এগুলো। তো এরপরে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলো ট্যুরিস্ট অ্যাট্রাকশনের আগে প্ল্যানিংয়ে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনি কোন সিজনে যাচ্ছেন, অ্যান্ড আপনি কয়টা কান্ট্রিজ দেখবেন, সাথে কত দিনের জন্য যাচ্ছেন, এই জিনিসগুলো আপনার আগে থেকেই প্ল্যান করে রাখতে হবে। বিকজ আপনি যদি সামার ঘোরার জন্য সবচেয়ে ভালো, তবে ঘোরার জন্য সবচেয়ে ভালো অ্যাজ ইন আপনার ট্যুরিস্ট স্পটগুলো হয়তো আপনি এনজয় করতে পারবেন উইন্টারের চাইতে, কিন্তু সামারে অনেক বেশি ক্রাউডেডও থাকবে, আবার আপনার হোটেল প্রাইস অথবা যে কোনো কিছুর প্রাইস আপনার বেশি থাকবে, যে কোনো কিছুর প্রাইস বেশি থাকবে, সেটা হোটেল হোক, বেশি থাকবে, সেটা টুরিস্ট অ্যাট্রাকশনের এন্ট্রি ফি হোক, সেটা খাবার দাবার হোক, যে কোনো কিছুই আপনার প্রাইসটা অনেক বেশি থাকবে। প্লাস অনেক বেশি ক্রাউডেড থাকবে ইউরোপে। আমরা ঘুরতে গিয়ে দেখেছি ইউরোপ খুবই বিজি। আমরা স্প্রিং সিলেক্ট করেছি,
কিন্তু তাতেও অনেক অনেক ক্রাউডেড ছিল, পুরো শুধু ইটালিতে না, মানে ইউকে, সুইজারল্যান্ড, ইটালি, ফ্রান্স প্রত্যেকটা জায়গাতেই অনেক ক্রাউডেড ছিল। সো সেই হিসেবে আপনাদের সিজনটাকে সিলেক্ট করতে হবে। সো ট্যুরিস্ট অ্যাট্রাকশন নিয়ে আমরা নেক্সট এপিসোডে কথা বলবো। তো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রাস্তায়, নতুন কোনো জায়গায়। টিল দেন বাই, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি ট্রাভেলিং সবাইকে। সি ইউ সুন দ্য নেক্সট ট্রিপ।